গল্পকরণে আপনারা শুনছেন ড্যানিয়েল ডেফোর লেখা গল্প রবিনসন ক্রুসো। আজকে চতুর্থ পর্ব। চমৎকার নিরিবিলি প্রশান্ত দিন কাটছে আমার। ছুটি কাটাচ্ছি যেন। একমাত্র মানুষ ছাড়া আর কিছুর অভাব বোধ করছি না। এই নিঃসঙ্গতার বেদনাটুকু বাদ দিলে বলতেই হবে ভালোই কাটছে সময়। ঠেকায় পড়ে যেসব কাজ শিখতে হয়েছে সেগুলোর দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি। বারবার অনুশীলনের মধ্য দিয়ে ভালোমতো ব্যবহার করতে শিখেছি ছুতুর মিস্ত্রির যন্ত্রপাতিগুলো। গত 1 বছরে টুকটাক যে কয়েকটা আসবাবপত্র বানিয়েছি সেগুলোর চেহারা আর আগেরগুলোর মতো এত জঘন্য হয়নি। মাটির পাত্র তৈরিতেও বেশ পটু হয়ে উঠেছি। এমন নিখুঁত চেহারার থালা বাটি বানিয়েছি যে নিজেই আশ্চর্য হয়ে যায় সেগুলো দেখে। একটা চাকা তৈরি করে নিয়েছি। হুবহু কুমোরদের চাকার মতো হয়নি যদিও, তবে কাজ চলে যাচ্ছে আমার। এই চাকার সাহায্যে পাত্রগুলো সুন্দরভাবে গোল করতে পারছি। আগের উদ্ভট চেহারার পাত্রগুলো বাতিল করে দিয়েছি। তামাক খাওয়ার জন্য একটা পাইপও বানিয়েছি মাটি দিয়ে। খুব সুন্দর হয়নি অবশ্য দেখতে, তবে আমার প্রয়োজন মিটছে। আগে খুব ধূমপান করতাম। দ্বীপে ওঠার পর আমার সুযোগ পাইনি। জাহাজে পাইপ ছিল, কিন্তু কোথায় তামাক পাবো ভেবে আনিনি। পরে যখন দ্বীপে তামাকের খোঁজ পেলাম তখন খুব আফসোস হয়েছিল। এখন তামাক খেতে কোনো অসুবিধে নেই। ঝুড়ি বানানোর কাজে দারুণ উন্নতি করেছি। বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ধরনের প্রচুর ঝুড়ি তৈরি করেছি। দেখতে খুব সুন্দর না হলেও কাজ চালানোর উপযোগী হয়েছে সেগুলো। জিনিসপত্র রাখা বা বয়ে আনা অনেক সহজ হয়ে গেছে। ক্ষেত থেকে ফসল ঘরে আনা কিংবা গ্রামের বাড়ি থেকে আঙ্গুর বয়ে আনার জন্য বলতে গেলে কোনো ঝামেলাই পোহাতে হয় না এখন। দশ বছর পার হয়ে গেছে দ্বীপে ওঠার। সবকিছু আগের মতোই চলছে। নির্ঝঞ্ঝাট নিরিবিলি নিজের মতো আছি। শুধু একটা ব্যাপার নিয়ে মাঝে মধ্যে চিন্তিত হয়ে পড়ি। দ্রুত শেষ হয়ে আসছে বারুদ। যখন সবটুকু শেষ হয়ে যাবে তখন কি করব ভেবে পাই না। ছাগল মারব কি করে? আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখানে আসার বছর 3 পরে একটা ছাগলের বাচ্চা পুষতে শুরু করেছিলাম। তখনও এই চিন্তা হয়নি বারুদ শেষ হয়ে গেলে শিকার করব কি করে। ছাগলটাকে বেশ যত্ন করে বড় করে তুলেছিলাম। আশা ছিল সময় মতো একটা মর্দা ছাগল ধরতে পারবো এবং এই দুটো ছাগল থেকে এক সময় আমার নিজের একটা ছাগলের পাল গড়ে উঠবে। বাচ্চা ছাগলটা বড় হলো, বুড়ো হলো, তারপর মরে গেল। কিন্তু মর্দা ছাগল আর ধরতে পারিনি। আসলে ধরার তেমন চেষ্টাও করিনি। দ্বীপে ওঠার 11 বছরে আজ আবার সেই পুরনো ইচ্ছেটা জেগে উঠল মনে। নিজের একটা ছাগলের পাল গড়ে তুলতে হবে। না হলে এক সময় যেমন খালি মাংস খেয়ে থাকতে হয়েছে, কিছুদিন পর তেমন খালি রুটি আর চাল ভাজা খেয়ে থাকতে হবে। কিন্তু ছাগলের পাল তৈরি করতে হলে কমপক্ষে একটা মর্দা ছাগল আর একটা মাদি ছাগল দরকার। কি করে ধরব? অনেক ভেবেচিন্তে ঠিক করলাম ফাঁদ পাততে হবে। প্রথমে রশির ফাঁদ দিয়ে চেষ্টা করলাম, কিন্তু লাভ হলো না। 2-1টা ছাগল ফাঁদে আটকালো বটে, কিন্তু কিছুক্ষণের ভেতর রশি কেটে পালালো ওরা। তারের ফাঁদ পাততে পারলে হতো, কিন্তু কোথায় পাবো তার? শেষে ভাবলাম চূড়া গর্ত করে দেখা যাক কি হয়। কয়েকদিনের ভেতর যে এলাকায় ছাগলের পাল চড়ে বেড়ায় সেখানে বেশ গভীর করে বড় বড় কয়েকটা গর্ত খুঁড়ে ফেললাম। ডালপালা দিয়ে ঢেকে দিলাম গর্তগুলোর মুখ। এবার অপেক্ষার পালা। 1 দিন যায়, 2 দিন যায়, একটা ছাগলও গর্তে পড়ছে না। গর্তগুলোর আশেপাশে পাকা জব এবং ধানের শীষ দিয়ে রাখলাম। এবারও কোনো ফল নেই। শীষগুলো খেয়ে সুন্দর কেটে পড়ে ছাগলের দল। গর্তের ধার দিয়েও যায় না। মনে মনে হতাশ হলেও চেষ্টা চালিয়ে যেতে লাগলাম। প্রায় মাসখানেক পর একদিন ভোরে গিয়ে দেখি একটা গর্তে একটা বড় মর্দা ছাগল আর একটা গর্তে 3টা ছোট ছোট বাচ্চা আটকা পড়েছে। বাচ্চা 3টের একটা মর্দা আর বাকি 2টা মাদি।
বুড়োটাকে নিয়ে কি করব ভেবে পেলাম না। এমন বজমেজাজি যে প্রথমে গর্তের কাছে যেতে সাহস হলো না। মেরে ফেলতে পারি ওটাকে, কিন্তু তাতে আমার সমস্যার সমাধান হচ্ছে না। গর্তটার কাছে গিয়ে উপরের ডালপালা সরিয়ে দিতেই লাফিয়ে উঠে পালালো ওটা। পরে বুঝেছিলাম এরকম না করলেও হতো। ক্ষুধায় সিংহ বশ মানে, আর ও তো ছাগল। যদি খাবার না দিয়ে ৩-৪ দিন আটকে রাখতাম, তারপর একটু একটু করে খাবার এবং পানি দিতাম, তাহলে একসময় বাচ্চাগুলোর মতোই পোষ মেনে যেত ওটা। কয়েকদিন সময় লাগতো এই যা। যাই হোক, বড়টা পালানোর সময় বাচ্চাগুলোর কাছে গেলাম। একটা একটা করে গর্ত করে তুলে রশি দিয়ে একসঙ্গে বেঁধে কোনো রকমে টেনে হিচড়ে বাড়ি নিয়ে এলাম। প্রথম কয়েকদিন কিছু খেলো না ওরা। সামনে কচি কচি ঘাস পাতা রাখলাম, মুখেও তুলল না। শেষ পর্যন্ত যখন পাকা জব আর ধানের শীষ রেখে লোভ লাগালাম, তখন আস্তে আস্তে পোষ মানতে শুরু করল। এখন পোষাগুলো যেন কোনো মতে বুনোগুলোর সংস্পর্শে আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আবার বনো হয়ে যাবে ওগুলো। ঠিক করলাম কিছুটা জায়গা ঘিরে নিয়ে সেখানে রাখবো বাচ্চাগুলোকে। কয়েকদিন লাগলো ভালো একটা জায়গা বেছে বের করতে। চমৎকার ঘাসে ছাওয়া জায়গাটা আমার গ্রামের বাড়ির কাছেই। একধারে ছোট্ট একটু বন। রোদের সময় ছাগলগুলো ছায়া পাবে ওখানে। ছোট ছোট কয়েকটা ঝর্ণাও আছে জায়গাটায়। খাবার বা পানির কোনো অভাব হবে না। আপাতত ১৫০ গজ লম্বা আর ১০০ গজ চওড়া একটা অংশ ঘিরব। পরে কখনো যদি ছাগলের পাল অনেক বড় হয়ে যায়, তখন আরও জমি ঘিরে নেওয়া যাবে। কাজ শুরু করে দিলাম। লাফিয়ে যাতে টপকাতে না পারে সেজন্য বেশ উঁচু করতে হলো বেড়া, ফলে সময়ও লাগলো বেশি। বেড়া বাঁধার সময় রোজ বাচ্চাগুলোকে নিয়ে বেঁধে দিই জায়গাটায়, সহজে যেন চিনে ফেলে আমাকে, সেজন্য কাছাকাছি রাখি। মাঝে মাঝে নিজের হাতে ধান বা জব খাওয়াই, কচি কচি পাতা ছিঁড়ে এনে দেই গাছ থেকে। বেড়ার কাজ শেষ হতে হতে পুরো পোষ মেনে গেল ছাগল কটা। ইতিমধ্যে বেশ বড় হয়ে উঠেছে সেগুলো। বেড়ার ভেতর দিয়ে বাঁধন খুলে দিলাম। ১.৫ বছরের ভেতর ১২টা ছাগলের একটা পাল হয়ে গেল আমার। বেশ কয়েকটা মেরে খাওয়া সত্ত্বেও আরও ২ বছর পর ছাগলের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩-এ। ওদের খাওয়ার ব্যবস্থা করার জন্যে আরও ৫টা নতুন জায়গা বেড়া দিয়ে ঘিরতে হলো। ইচ্ছে মতো এখন মাংস খেতে পারি। শুধু তাই নয়, প্রচুর দুধও পাচ্ছি। ছাগল পোষার কথা যখন প্রথম ভাবি, তখন কিন্তু দুধের কথা একবারও মনে হয়নি। পরে যখন ব্যাপারটা মাথায় আসে, তখন লাফিয়ে উঠেছিলাম খুশিতে। রীতিমতো একটা খামার গড়ে তুলেছি আমি। কোনো কোনো দিন ২ গ্যালন পর্যন্ত দুধ পাই। যে আমি ছাগল তো দূরের কথা, জীবনে কখনো একটা গরু দোয়াইনি, মাখন বা পনির বানাতে দেখিনি। সেই আমি এখন অনায়াসে মাখন, পনির এসব তৈরি করি। দুধ পাওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত স্বাভাবিকভাবে যেন এগুলো বানাতে শিখে গেছি। মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, প্রথম যখন দ্বীপে উঠি তখন কি ছিল আমার? না খেয়ে মরা ছাড়া আর কোনো উপায় ছিল না সামনে। আর এখন শুধু একজন সঙ্গী ছাড়া আর সব কিছুই পেয়েছি। সঙ্গীর অভাবটাও আজকাল আর তেমন অনুভব করি না। পল আছে, মাঝে মধ্যে কথা বলে আমার সঙ্গে। বুঝে বলুক আর না বুঝে বলুক, বলে তো, সেটাই বা কম কিসের? রাজকীয় ভঙ্গিতে যখন খেতে বসি, তখন আমার ডান পাশে থাকে কুকুরটা, আর বিড়াল দুটো টেবিলের এক পাশে একটা, অন্য পাশে আরেকটা। আশায় আশায় বসে থাকে কখন আমি ওদেরকে খাতির করে কিছু খেতে দেব। খুনে খুনে বুড়ো হয়ে গেছে কুকুরটা, আর বেশি দিন বাঁচবে না হয়তো, কিন্তু এখনো আগের মতো বিশ্বস্তভাবে সেবা করে যাচ্ছে আমার। এখন যে বিড়াল দুটো আছে, এদের জাহাজ থেকে আনা দুটো নয়, তাদের বাচ্চা। সে দুটো অনেক আগেই মারা গেছে। অনেকগুলো বাচ্চা দিয়েছিল বাদি বিড়ালটা, দুটো রেখে বাকিগুলো ছেড়ে দিয়েছিলাম, ফলে বুনো হয়ে গিয়েছিল ওগুলো। বড় হওয়ার পর কিছুদিন ভয়ানক জ্বালিয়েছিল আমাকে এই বুনো বিড়ালগুলো।
যখন তখন এসে লণ্ডভণ্ড করে রেখে যেত জিনিসপত্রগুলো। শেষ পর্যন্ত এমন অতিষ্ঠ হয়ে উঠেছিলাম যে গুলি করে মারতে হয়েছিল কয়েকটাকে। গতিক সুবিধার নয় দেখে বনে পালিয়ে গিয়েছিল বাকিগুলো। আজকাল আবার মাঝে মধ্যেই নৌকাটা ব্যবহার করার জন্য অস্থির হয়ে উঠি, কিন্তু এই ভয়ঙ্কর স্রোত ঠেলে ওটা নিয়ে আসার সাহস সঞ্চার করে উঠতে পারি না এখনো। প্রায়ই যাই নৌকাটার কাছে, দেখে শুনে ওটার সব জিনিসপত্র গোছগাছ করে রেখে আসি। মাঝে মাঝে সময় কাটানোর জন্য ওখানে যাই। ছোট্ট খাড়িটার ভেতর খানিকক্ষণ বইটা বেয়ে স্বাদ মেটাই, কিন্তু ভুলেও কখনো খোলা সাগরের দিকে যাই না। নৌকাটাকে কোনো মতে আবার দ্বীপের এপাশে নিয়ে আসা যায় কিনা দেখার জন্য পরপর কয়েকদিন উপকূলীয় এলাকা পর্যবেক্ষণ করলাম, কিন্তু সেই প্রবল স্রোত দুটো এড়ানোর কোনো উপায় দেখলাম না। নৌকাটাকে এ পাশে আনার আশা একেবারে ছেড়ে দিলাম। তারপর ভাবলাম, আরেকটা নৌকা বানালে কেমন হয়? দ্বীপের ও পাশে একটা আছে, এ পাশে একটা থাকবে। অনেক পরিশ্রম করতে হবে যদিও, কিন্তু হলই বা, পরিশ্রম করতে আপত্তি নেই আমার। এক সময় একদিন দুপুরে ঘটল ঘটনাটা। নৌকার দিকে যাচ্ছি, হঠাৎ সৈকতের উপর একটা জিনিস দেখে বজ্রাহতের মতো দাঁড়িয়ে পড়লাম আমি। জিনিসটা আর কিছু নয়, মানুষের পায়ের ছাপ। জীবনে কখনো এত অবাক হইনি। পায়ের ছাপ এলো কোত্থেকে? মানুষ আছে এখানে? গত 10-12 বছরে কোনো জায়গায় না গিয়েছি আমি, কিন্তু একটা মানুষও তো চোখে পড়েনি। মানুষ কেন, মানুষের উপস্থিতির কোনো চিহ্নও চোখে পড়েনি। আজ মানুষের পায়ের ছাপ এলো কোত্থেকে? ধীরে ধীরে সংবিত ফিরল আমার। কান খাড়া করে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। আশপাশে তাকিয়ে দেখলাম ভালো করে, কোনো শব্দ কানে এলো না, দেখতে পেলাম না কিছুই। আর কোনো পায়ের ছাপ আছে কিনা দেখার জন্যে চারপাশে অনেকটা এলাকার মাটি তন্ন তন্ন করে খুঁজলাম। সৈকতের ঢাল বেয়ে পানি পর্যন্ত নেমে গেলাম, ডাঙ্গার দিকে বনভূমি পর্যন্ত উঠে গেলাম, কিন্তু এই একটাই, আর একটা ছাপও চোখে পড়ল না। আবার ফিরে এলাম ছাপটার কাছে, ভালো করে দেখলাম, না, ভুল দেখিনি। মানুষের পায়ের ছাপই, পাতা, গোড়ালি, পায়ের প্রতিটা অংশ। কেমন করে ছাপটা এলো এখানে ধারণাও করতে পারলাম না। যেরকম স্বচ্ছ নিশ্চিন্ত মন নিয়ে রওনা হয়েছিলাম, বাড়ি ফিরে এলাম ঠিক তার উল্টো অনুভূতি নিয়ে। ভীষণ ভয় করছে আমার। পথে আসতে আসতে প্রতিটি গাছের গুড়িকে মনে হয়েছে মানুষ, প্রতিটি ঝোপের সামনে এসে মনে হয়েছে ওপাশে উৎপেতে বসে আছে কেউ, আর এক পায়ে গুলেই ঝাঁপিয়ে পড়বে ঘাড়ের উপর। তারা খাওয়া জন্তুর মতো ছুটতে ছুটতে এসে দ্রুত ঢুকে পড়লাম বাড়ির ভেতর। সারা রাত ঘুমোতে পারলাম না। অসম্ভব একটা ভয় ভারী পাথরের মতো চেপে রইল বুকের উপর। দু একবার এমনও মনে হয় নির্ঘাত শয়তানের কারসাজি ওটা, খামোক আমাকে ভয় পাইয়ে দিতে চায়। তা না হলে ওরকম জায়গায় মানুষের পায়ের ছাপ আসবে কোত্থেকে? তাও মাত্র একটা। সত্যি যদি কেউ এসে থাকে, নিশ্চয়ই জাহাজে করে এসেছে। জাহাজটা তাহলে গেল কোথায়? আমি ওখানে পৌঁছাবার আগে যদি চলে গিয়ে থাকে, তাহলেই সেই প্রশ্নটা আসছে। মাত্র একটা পায়ের ছাপ, শয়তানের কারসাজি না হয়ে যায়ই না। ধীরে ধীরে উত্তপ্ত মস্তিষ্কটা একটু ঠান্ডা হয়ে আসার পর ভালো করে ভেবে দেখলাম, আমাকে ভয় পাওয়ানোই যদি উদ্দেশ্য হয়ে থাকে, তো মাত্র একটা পায়ের ছাপ আঁকার চেয়ে আরও উন্নত কোনো কৌশল বেছে নিতে পারত শয়তান। দ্বীপের এ পাশে থাকি আমি, ঠিক এ সময়ে ও পাশে গিয়ে পায়ের ছাপটা দেখতে পাওয়ার সম্ভাবনা ছিল 1000 ভাগের 1 ভাগ। নিছক ভাগ্যক্রমে ওই সময় ওখানে উপস্থিত হয়েছিলাম আমি, নইলে ওটা চোখে পড়ত না। তাহলে কার পায়ের ছাপ ওটা? আপাতত যা বুঝতে পারছি, শয়তানের চেয়ে ভয়ঙ্কর কোনো কীর্তি ওটা। মূল ভূখণ্ডের জঙ্গলিদের কোনো কেন হয়তো স্রোত বা বাতাসের ধাক্কা এসে পড়েছিল এ পর্যন্ত। সম্ভবত ভাটার সময় তীরে ভিড়েছিল নৌকাটা, তীরে নেমেছিল জঙ্গলিরা। অনেকগুলো পায়ের ছাপ হয়তো পড়েছিল ভেজা বালিতে। পরে জোয়ারের সময় পানি যখন সৈকতের অনেকখানি ডুবিয়ে দিয়েছিল, তখন এ একটা ছাড়া আর বাকি সব ছাপ ধুয়ে গেছে। হ্যাঁ, এটাই সম্ভব।
তারপরে ভয়ঙ্কর চিন্তাটা এলো মাথায়। ওরা আমার নৌকা দেখেছে নিশ্চয়ই, তার মানে জঙ্গলিরা জেনে গেছে এ দ্বীপে লোক আছে। তাই যদি হয় আবার আসবে, ওরা দল বেঁধে আসবে, শেষ করে ফেলবে আমাকে। আগে থেকে টের পেয়ে যদি কোথাও লুকিয়ে পড়তে পারি, তবু ওরা আমার আস্তানাটাকে খুঁজে পাবে, লণ্ডভণ্ড করে ফেলবে, সব খাবার দাবার নষ্ট করবে, ছাগলগুলো নিয়ে যাবে। তাৎক্ষণিকভাবে বেঁচে গেলেও শেষ পর্যন্ত মরতে হবে আমাকে, না খেয়েই মরতে হবে। কি বিচিত্র মানুষের মন! যে আমার একমাত্র দুঃখ ছিল নিঃসঙ্গতা, সেই আমি এখন মানুষের পায়ের ছাপ দেখে ভয়ে কাঁপতে কাঁপতে মাটির তলে সেঁধিয়ে যেতে চাইছি। ভয়ানক অস্থিরতার ভেতর দিয়ে কেটে গেল কয়েকটা দিন। আমার স্বাভাবিক কাজকর্ম সব শিখিয়ে উঠেছে। সারাদিন এক চিন্তা, পায়ের ছাপটা কার। নানা রকম যুক্তি দিয়ে মনকে বোঝাতে চাইছি ছাপটা কোনো বন্ধুর না হলেও শত্রুর নয় হয়তো, কিন্তু শান্ত হচ্ছে না মন, বরং আরো অস্থির হয়ে উঠছে। শয়নে জাগরণে শুধু মৃত্যু দেখতে পাচ্ছি। একদিন মনে হলো পায়ের ছাপটা তো আমারও হতে পারে। নৌকা থেকে নেমে যখন তীরে উঠছিলাম তখন পড়েছিল ছাপটা। কথাটা ভাবতে পেরে মনে মনে একটু উৎফুল্ল হয়ে উঠলাম। হাজারবার করে প্রায় সশব্দেই আওড়ালাম, হ্যাঁ, ওটা আমারই পায়ের ছাপ, ওটা আমারই পায়ের ছাপ। সাহস ফিরে আসতে লাগলো আমার। গুহা ছেড়ে আবার বাইরে বেরোতে শুরু করলাম। গত ৩-৪ দিনে একেবারে আস্তানা ছেড়েও বের হয়নি। ইতিমধ্যে পুরো একদিন কেটে গেছে না খেয়ে। সামান্য জবের পিঠা এবং পানি ছাড়া আর কিছু ছিল না ঘরে। মনে পড়ল ছাগলগুলো দোয়ানো দরকার। রোজ বিকেলে এই কাজটা করি আমি। পরপর ৩ দিন দোয়ানো হয়নি। না জানি কত কষ্ট হয়েছে বেচারাদের। আরও ২-৩ দিন কেটে গেল। অনেকখানি স্বস্তি ফিরে এসেছে মনে, কিন্তু পুরোপুরি না। মোটামুটি বিশ্বাস করতে শুরু করেছি জঙ্গলিদের ব্যাপারটা আমার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা ছাড়া আর কিছুই নয়। আসলে ওটা আমারই পায়ের ছাপ। তবু খুঁতখুঁতানি ভাবটা যাচ্ছে না মন থেকে। যতবারই ভাবছি ওটা আমার পায়ের ছাপ, ততবারই পাল্টা একটাই প্রশ্ন জাগছে, সত্যি ওটা আমার পায়ের ছাপ তো? ঠিক করলাম সন্দেহের দোলায় আর দুলব না, আবার যাব চিহ্নটার কাছে। পরদিনে রওনা হলাম। এখনো একই রকম রয়েছে ছাপটা। পা থেকে জুতো খুলে খালি পা বসালাম ওটার উপর। ধক করে উঠল কলেজাটা। আমার পা থেকে বেশ ছোট ছাপটা। কখনোই ওটা আমার পায়ের ছাপ হতে পারে না। ফিরে এলাম সেই অস্থিরতা নিয়ে। দুশ্চিন্তা গিজগিজ করতে থাকলো মাথার ভেতর। শরীরটা কাঁপতে লাগলো একটু একটু। জ্বর এসে গেছে যেন। নিঃসন্দেহে কেউ এসেছিল দ্বীপে। একজনের বেশিও হতে পারে, এবং সে বা তারা যে জঙ্গলি তাতে কোনো সন্দেহ নেই। সভ্য মানুষ হলে আমার নৌকাটা দেখার পরও কোনো খোঁজখবর না করে ফিরে যেত না। এসব চিন্তায় রাতে ঘুম হলো না আমার। প্রচণ্ড ক্লান্তিতে ভেঙে আসতে চাইছে শরীর, কিন্তু ঘুম আসছে না। এক একবার তন্দ্রার মতো আসছে, কিন্তু একটু পরেই চমকে জেগে উঠছি। অবশেষে ভোরের দিকে একটু ঘুম হলো। অনেক বেলায় ঘুম ভাঙল। বেশ ভালো বোধ করছি এখন। দিনের আলোয় ভয় কমে গেছে অনেক। ঠান্ডা মাথায় ভাবতে বসলাম আবার। শেষে সিদ্ধান্ত টানলাম, একেবারে পরিত্যক্ত নয় দ্বীপটা। মূল ভূখণ্ড থেকে বেশি দূরে নয় বলে স্থায়ীভাবে কেউ না থাকলেও প্রতি বছর না হোক অন্তত ৪-৫ মাস পর পর নৌকায় করে মূল ভূখণ্ড থেকে লোকজন এখানে আসে এবং পরে চলে যায় আবার। ১৫ বছর ধরে আছে এ দ্বীপে। লোকজন যদি থাকতো, একবার না একবার কারো না কারোর সঙ্গে দেখা হতোই। খুব বেশি লোকের খাবারের চাহিদা মেটানোর ক্ষমতা নেই দ্বীপটার। হয়তো সে কারণেই এখানে স্থায়ীভাবে বসবাস করার কথা কেউ ভাবেনি। এই পরিস্থিতিতে নিজের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা ছাড়া আর কী বা করতে পারি আমি? আমার দুর্গের মতো আস্তানাটাকে আরও নিরাপদ, আরও মজবুত করে তুলতে হবে। ঠিক করলাম, এখন যে দেয়ালটা আছে তার বাইরে আরও একটা দেয়াল তুলব। একই রকম অর্ধবৃত্তাকার,
তবে আরও বড় ঘের নিয়ে করব দেয়ালটা। 12 বছর আগে যেখানে 2 সারি গাছ লাগিয়েছিলাম সেখানেই ভালো হবে, পরিশ্রম অনেক কম হবে তাহলে। 2 মাসের ভেতর শেষ করে ফেললাম কাজটা। গাছগুলোর ফাঁকে ফাঁকে খুঁটি পুঁতে তৈরি করেছি বাইরের দেয়ালটা। জাহাজ থেকে আনা পুরনো দড়ি, কাছি এবং আর যা যা আছে সব দিয়ে যথাসম্ভব মজবুত করে তুলতে চেষ্টা করেছি। কিছু দূর পর পর একটা করে গর্ত করে দেয়ালের গায়ে দিয়েছি। মোট 7টা, দেখতে অনেকটা দুর্গ দেয়ালের বুরুজের মতো। ভেতরের দিকে মাটি ফেলে ফেলে প্রায় 10 ফুট পুরু করেছি দেয়ালটা। প্রতিটা বুরুজের সামনে সামান্য নিচে মাটির উপরিভাগ সমান করে একটা মাচার মতো তৈরি করেছি। জাহাজ থেকে আনা বড় বন্দুকগুলো একটা একটা করে কাঠের ফ্রেমে আটকে বসিয়ে দিয়েছি প্রতিটা মাচায়। নলগুলো বেরিয়ে আছে গর্ত দিয়ে, কামান যেন। এর ফলে আমি এখন মাত্র 2 মিনিটের ভেতরেই এক এক করে 7টা বন্দুক থেকে গুলি ছুঁড়তে পারি। দেয়াল তৈরি করতে মাত্র 2 মাস লাগলেও সব কাজ শেষ করতে অনেক সময় লেগে গেল। এরপরে দেয়ালের বাইরের ফাঁকা জমির পুরোটায় বেত জাতীয় গাছের চারা লাগিয়ে দিলাম। অত্যন্ত দ্রুত বাড়ে এসব গাছ। প্রায় 20,000 চারা লাগানোর পর একটু নিশ্চিন্ত হলাম। 2 বছরের ভেতর চারাগুলো বড় হয়ে ঘন ঝোপে পরিণত হলো এবং প্রায় 5-6 বছরের ভেতর দেয়ালের বাইরের গভীর এক অরণ্য সৃষ্টি হলো। কারো পক্ষেই ওর ভেতর দিয়ে হেঁটে আসা সম্ভব নয়। জঙ্গলের স্তূপ থেকে দেখে এমন আর বোঝার উপায় নেই যে এখানে মানুষের বসবাসযোগ্য কিছু আছে। আমার নিজের ঢোকার বা বেরোনোর জন্য 2টো মইয়ের ব্যবস্থা করলাম। দেয়ালের গায়ে কোনো দরজা রাখিনি। জঙ্গলের ভেতর দিয়েও চলাচলের কোনো উপায় নেই। দেয়ালটা যেখানে পাহাড়ের সঙ্গে মিশেছে সেখানে বড় একটা পাথরের সঙ্গে লাগালাম মই 2টো। একটা মই দিয়ে পাথরের উপর উঠতে হবে, তারপর পাথরের উপর থেকে দ্বিতীয় মই বেয়ে দেয়ালের উপর উঠতে হবে। মই 2টো নামিয়ে নিলে আর কারো সাধ্য নেই আমার দুর্গের ভিতর ঢোকে। প্রথমত বুঝতেই পারবে না এখানে কিছু আছে, পারলেও জঙ্গল ঠেলে এগোতে পারবে না। ধরে নিলাম জঙ্গলের বাধা পেরিয়েও দেয়ালের কাছে পৌঁছালো কেউ, কিন্তু তারপর দেয়াল টপকাবে কি করে? অর্থাৎ সবকিছু মিলে মোটামুটি নিশ্চিন্ত এখন আমি। এত পরিশ্রমের সবটাই কিন্তু একটা মাত্র মানুষের পায়ের ছাপের কারণে, যদিও এ পর্যন্ত আর কোনো মানুষের চিহ্ন আমার চোখে পড়েনি। 2 বছর পর একদিন, বিশেষ কোনো কাজ নেই হাতে, সাগর পাড়ে হেঁটে বেড়াচ্ছি। মাঝে মাঝে তাকাচ্ছি খোলা সাগরের দিকে। হঠাৎ মনে হলো অনেক দূরে একটা নৌকা, যেন এত দূরে যে খালি চোখে একটা বিন্দুর মতো লাগলো। জাহাজীদের সিন্দুকগুলোর ভেতর একটা দূরবীন পেয়েছিলাম, কিন্তু এখন সঙ্গে নেই জিনিসটা, ফলে আর কিছু দেখতে পেলাম না। আসলে ওটা নৌকা কিনা তাও জানা হলো না। ঠিক করলাম দূরবীন ছাড়া আর কখনো সাগর পাড়ে আসব না। হাঁটতে হাঁটতে গিয়ে উঠলাম দ্বীপের উত্তর দক্ষিণ পশ্চিম কোণের একটা পাহাড়ে। এ পাহাড়টায় আগে কখনো উঠিনি আমি। পাহাড়ের উপর থেকে আবার তাকালাম সমুদ্রের দিকে। এবারও কিছু চোখে পড়ল না। পাহাড় থেকে নেমে পৌঁছালাম দ্বীপের শেষ প্রান্তে এবং যা দেখলাম তাতে এক কথায় হতবুদ্ধ হয়ে গেলাম। 2 বছর আগে একটা পায়ের ছাপ দেখে ভয়ে পাগল হবার দশা হয়েছিল। এখন যা দেখলাম তা যদি সে সময় দেখলাম, আতঙ্কে মারাই যেতাম হয়তো। ছোট্ট সৈকতটায় ছড়িয়ে আছে মাথার খুলি, হাত পা এবং মানবদেহের অন্যান্য অংশের হাড়। এক জায়গায় লক্ষ্য করলাম মাটিতে গর্ত করে আগুন জ্বালানো হয়েছিল। স্পষ্ট বুঝতে পারলাম জঙ্গলিরা মানুষ পুড়িয়ে খেয়েছে এখানে। যাদের পুড়িয়ে খাওয়া হয়েছে তারাও কি জঙ্গলি না সভ্য? সামনে যে আলামত রয়েছে তা দেখেও যদি কিছু বোঝার উপায় নেই, তবু কেন যেন মনে হলো জঙ্গলিকেই খাওয়া হয়েছে। দৃশ্যটা দেখে এমন স্তম্ভিত হয়ে গেলাম যে কিছুক্ষণ পর্যন্ত বিপদের কথা মনে রইল না। বিরস মুখে চোখ ঘুরে নিলাম ছড়িয়ে থাকা হাড়গুলোর উপর থেকে। পেটের ভিতর কেমন যেন পাকিয়ে উঠছে। বমি করে ফেললাম। তারপরে একটু স্বস্তি বোধ করতে লাগলাম।
কিন্তু এখানে দাঁড়িয়ে থাকার কথা আর ভাবতে পারছি না। ছুটতে শুরু করলাম। পাহাড় টপকে উল্টো দিকে নেমে এসে আরেকটু ধাতস্থ হলাম। আর এখন চোখে পড়ছে না দৃশ্যটা। চলতে লাগলাম বাড়ির দিকে। বেশ কিছুদিন আসার পর বিশ্রাম নেওয়ার জন্য একটু ঘুরে দাঁড়ালাম। ধুকধুক করছে বুকের ভেতর। হতবুদ্ধি ভাবটা এখনো কাটিয়ে উঠতে পারিনি। একটাই চিন্তা করে করে খেয়ে ফেলতে চাইছে মগজটাকে। কি করব? কোনো মতে যদি জঙ্গলিরা আমার খোঁজ পায় তো কি হবে? নিজের চোখে যা দেখে এলাম তারপর তো আর ভরসা পাওয়ার কিছু নেই। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘুরিয়ে ফিরতিয়ে ভাবতে লাগলাম বিষয়টা নিয়ে। একটা ব্যাপার ঠিক, নিজের নিরাপত্তার জন্য যা করেছি এর চেয়ে বেশি আর কিছু করা সম্ভব নয় আমার পক্ষে। আরও কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে বিচার বিশ্লেষণ করার পর বুঝতে পারলাম বোধহয় কোনো কিছু নিয়ে আশা করে এখানে আসে না ওরা। হয়তো এখানে আসে যে জিনিস পাওয়া যায় তার কিছু এদের প্রয়োজনীয় বলে মনে হয় না। যদি হতো তাহলে দ্বীপের অন্যান্য অংশেও আসত জঙ্গলিরা। সেক্ষেত্রে গত 18 বছরে একবারের জন্য হলেও ওদের সামনে পড়ে যেতাম। কিন্তু তা হয়নি। অর্থাৎ এরা দ্বীপের একটা জায়গায় আসে এবং কিছুক্ষণ আমোদ ফুর্তি করে, দু একটা মানুষ পুড়িয়ে খেয়ে চলে যায়। জায়গাটা নিরিবিলি, অথবা এখানে সহজে তীরে নামা যায়। যে কারণেই হোক এই জায়গা ছাড়া আর কোথাও নৌকা ভেড়ায় না ওরা। পায়ের ছাপটা যেখানে দেখেছিলাম সেখানে হয়তো ঘটনাক্রমে উপস্থিত হয়েছিল ওদের কেউ। সুতরাং অত ভয় না পেলেও চলবে। এ হাড় ছড়ানো জায়গা ছাড়া গত 18 বছরে মাত্র একবার এক জায়গায় পায়ের ছাপটার ওখানে ওদের চিহ্ন নজরে পড়েছে আমার। হয়তো আরও 18 বছরে আরও একবার দেখব, এমন কোনো চিহ্ন নেই। মোট কথা, আমি যদি ইচ্ছে করে ওদের দেখা না দেই ওরা দেখতে পাবে না আমার। সময় বয়ে যেতে লাগল। জঙ্গলিদের উপস্থিতিতে দ্বীপের এ বিশেষ অংশে গিয়ে যদি হাজির না হই আর যদি একটু সাবধানে থাকি তাহলে ওরা খুঁজে পাবে না আমাকে। এটা বুঝতে পারার পর অনেক কমে গেছে অস্বস্তি। তবে এখন অনেক সতর্ক আছে আমি। সমুদ্র তীরে গেলে চোখ কান খোলা রাখি। ছোট কেনোটা নোঙ্গর করা আছে যেখানে, অর্থাৎ পায়ের ছাপটা দেখেছিলাম যেখানে, নেহায়েতে ঠেকায় না পড়লে সেদিকে যাই না। গেলেও খুব সাবধানে থাকি। জঙ্গলিদের ভোজের জায়গাটাও যাই না। গুলি ছোড়ার সময়ও সাবধানে থাকি। পাছে জঙ্গলিরা শুনে ফেলে এই ভয়ে দ্বীপের ওপাশে গিয়ে কখনো গুলি ছুরি না। মনে আছে, পরপর 2 বছরে বন্দুক ছাড়া একবারও বাইরে বেরোয়নি, কিন্তু গুলি ছুঁড়েছিলাম মাত্র একবার। আমার কুকুরটা মরে গেছে বেশ কয়েক বছর আগে। বাইরে বেরোলে আমার পেছন পেছন কেউ আর চলে না এখন। আমার সঙ্গে প্রায় 16 বছর ছিল বেচারা। যথাসাধ্য সেবা করে গেছে আমার। মাঝে মধ্যে দুঃখ হয়, কিন্তু একদিন আমাকেও মরতে হবে। ওর মৃত্যুতে আমি দুঃখ পেয়েছি, আমার মৃত্যুতে দুঃখ পাবে কে? পল নেই। একদিন সকালে উঠে দেখি কোথায় যেন চলে গেছে। এত চমৎকার পোষ মেনে নিয়েছিল, তারপরও কেন যে চলে গেল জানি না। শেষ দিকে আর খাঁচায় আটকাতাম না ওকে। মরে গেছে তা বিশ্বাস হয় না। যতদূর শুনেছি প্রায় 100 বছর বাঁচে তোতা পাখি। আমার বিড়াল দুটো আছে এখনো। 2-3টে ছাগলের বাচ্চা এনে রেখেছি বাড়ির উঠানে। নিজের হাতে খাবার দেই ওদের। পলের শূন্যস্থান পূরণ করার জন্য আরও 2টো তোতা পাখি ধরে এনেছি। ওদের কথা বলতে শিখে গেছে ওরা। মাঝে মধ্যেই রবিন ক্রোসো বলে চিৎকার করে জুড়ে দেয় ওরা। এভাবেই চলে যাচ্ছে দিন। আবারও সেই শান্তিপূর্ণ নির্বিঘ্ন জীবনে ফিরে এসেছি। একই গদ বাঁধা জীবন, তবে মন্দ লাগে না। আর কিছু থাক আর না থাক, অপূর্ব একটা মানসিক প্রশান্তি আছে এ জীবনে। দ্বীপে ওঠার পর 22 বছর চলে গেছে। 23তম বছর চলছে এখন। ফসল তোলার মৌসুম। এই সময়টায় ভয়ানক খাটতে হয় আমাকে। খুব ভোরে, কোনো দিন রাত থাকতে চলে যায় মাঠে। সকাল সকাল সূর্যের তেজ বেড়ে ওঠার আগেই যতটুকু সম্ভব ধান বা জব কেটে নিয়ে আসি। বেলা হলে গরমে কাজ করা অসম্ভব হয়ে ওঠে। এরকম একদিন রাত থাকতে
উঠে ফসল কাটার যন্ত্রপাতি নিয়ে বেরিয়েছি। হঠাৎ দূরে আলোর আভা দেখে চমকে উঠলাম। মাইল দুয়েক দূরে, যেখানে জঙ্গলিদের মানুষ ভোজের আলামত দেখতে পেয়েছিলাম, সেদিকে নয়, দ্বীপের যে পাশে আমি আছি সে পাশে আগুন জ্বেলেছে কেউ। মন্ত্রমুগ্ধের মতো কিছুক্ষণ তাকিয়ে রইলাম সেই আগুনের আভার দিকে। হঠাৎই সংবিত ফিরল আমার। জঙ্গলিরা দ্বীপের এ বিশেষ একটা জায়গায় আসে ভেবে যে স্বস্তি পেয়েছিলাম, মুহূর্তেই উবে গেছে তা। শুধু এই একটা জায়গায় নয়, অন্যান্য জায়গায়ও আসে ওরা, এতে আর সন্দেহ নেই। কোন দিন আমার আস্থানার কাছে এসে হাজির হবে কে জানে। যদি আজই আসে। দৌড়াতে দৌড়াতে ফিরে এলাম আস্তানায়। ঝটপট দেয়ালের গায়ে লাগিয়ে রাখা বন্দুকগুলো গুলি বারুদ ভরে তৈরি করে ফেললাম। ছোট বন্দুক এবং পিস্তনগুলোতে গুলি বারুদ ভরলাম। তারপর অপেক্ষা করতে লাগলাম। কায়মনে ঈশ্বরকে ডাকছি যেন এদিকে না আসে জঙ্গলিরা। একবার যদি আমার আস্থানার খোঁজ পায় তাহলে কি ঘটবে ভাবতেই সরসর করে দাঁড়িয়ে গেল আমার গায়ের লোমগুলো। বেশ কিছুক্ষণ কেটে গেছে, এখনো দেখতে পাচ্ছি আগুনের আভা, কিন্তু কি করব কিছু বুঝতে পারছি না। আর এক সেকেন্ডও হাত পা গুটিয়ে বসে থাকতে ইচ্ছে করছে না। টানা হ্যাচড়া করে একটা মই এনে লাগালাম পাহাড়ের গায়ে। মই বেয়ে উঠে গেলাম একটা সমতল জায়গায়। মইটাকে তুলে সমান জায়গাটার উপর রেখে আবার উঠতে লাগলাম। ছোট্ট পাহাড়টা, চূড়ায় পৌঁছাতে সময় লাগলো না বেশি। পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়লাম চূড়ার উপর। দূরবীনটা পকেটেই ছিল, বের করে চোখে লাগালাম। স্পষ্ট দেখতে পেলাম বড়সড় একটা অগ্নিকুণ্ডের চারপাশে গোল হয়ে বসে আছে কয়েকজন জঙ্গলি। গুনে দেখলাম 9 জন। আগুন পোহানোর জন্য যে ওরা এখানে বসে নেই তা বুঝতে বিন্দুমাত্র কষ্ট হলো না। যেরকম উষ্ণ এখানকার আবহাওয়া, তাতে আগুন পোহানোর প্রশ্নই আসে না। তাহলে কেন আগুনের চারপাশে ওরকম বসে আছে ওরা? একটু পরে বুঝতে পারলাম মানুষের মাংস পোড়ানোর জন্য তৈরি করা হয়েছে আগুনটা। এক জঙ্গলে একটা লাঠি দিয়ে আগুনের ভেতর কে একটা নেড়েচেড়ে দিচ্ছে একটু পরপরই। দুটো কেন রয়েছে ওদের সাথে, জোয়ারের সময় যেন ভেসে না যায় সেজন্য টেনে পাড়ের উপর উঠিয়ে এনেছে সেগুলো। আগুনের ভেতর থেকে কিছু একটা বের করে খাওয়া শুরু করলো লোকগুলো। অসম্ভব দ্রুত খাওয়া শেষ করলো ওরা। তারপর শুরু করলো নাচ। এবার আরো ভালো করে দেখতে পেলাম ওদের। এক চিলতে কাপড়ও নেই কারো গায়ে। যথার্থ জঙ্গলি নাচ নাচল ওরা। সভ্য সমাজের কোনো নাচের সঙ্গে এদের তুলনা চলে না। ইতিমধ্যে ভাটা লাগতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ নর্তন কর্দনের পর ক্ষান্ত দিল ওরা। ঠেলাঠেলি করে কেন দুটো সাগরে ভাসিয়ে এক এক করে চড়ে বসল সবাই। পোড়া মাংসের অবশিষ্টটুকু তুলে নিল নৌকায়। তারপর বৈঠা বাইতে শুরু করল ওরা। এর ভেতর কখন যে আলো হয়ে গেছে চারদিকে খেয়ালই করিনি। জঙ্গলিরা চলে যাবার সঙ্গে সঙ্গে আমিও নেমে এলাম পাহাড় থেকে। 2 কাঁধে 2 বন্দুক ঝুলে, আবার কোমরে 2 পিস্তল গুঁজে রওনা হলাম জঙ্গলিদের পরিত্যক্ত জায়গাটার দিকে। যা দেখলাম তাতে রীতিমতো অসুস্থ হয়ে পড়ার দশা হলো আমার। রক্ত, হাড়, মানুষের কাঁচা মাংস, পোড়া মাংস ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে। গা গুলিয়ে উঠল আমার। তাড়াতাড়ি চলে এলাম সেখান থেকে। এমন একটা ঘৃণা মেশানো ক্রোধ পেয়ে বসলো আমাকে যে ঠিক করলাম পরের বার যেই হোক আর যতজনেই হোক, জঙ্গলি দেখলে আক্রমণ করবই। নিজে বাঁচি বা মরি পরোয়া নেই। এই মানুষ খেকোদের যে কয়জনকে পারা যায় বিদায় করতে হবে দুনিয়া থেকে। মনের শান্তি পুরোপুরি দূর হয়ে গেছে আমার। কখন আবার জঙ্গলিরা এসে হাজির হবে এই ভয়ে অস্থির হয়ে আছি। রাতের ঘুম হারাম হয়ে গেছে। প্রায় ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় মাঝরাতে। তারপর আর ঘুম আসে না। জঙ্গলিরা আবার এলে উচিত শিক্ষা দিতে হবে ভেবে রেখেছি বটে, কিন্তু ভাবনাটা যে কি করে কাজে পরিণত করব তা বুঝে উঠতে পারছি না। দ্বীপে ওঠার পর 24তম বছর চলছে এখন, মে মাস। এই সময় একদিন, সম্ভবত 16 তারিখে প্রচণ্ড ঝড় উঠল। সারাদিন চলল ঝড়। বজ্র আর বিদ্যুতের কামাই নেই।
রাতে আরো প্রবল হয়ে উঠল বাতাসের ব্যাগ। গুহার ভেতর বসে বাইবেল পড়ছি, হঠাৎই মনে হলো গুলির শব্দ শুনতে পেলাম যেন। সমুদ্রের দিক থেকে এসেছে শব্দটা। চমকে বাইরে বেরিয়ে এলাম। জঙ্গলিদের চিৎকার শুনলেও বোধহয় এতটা আশ্চর্য হতাম না। মই বেয়ে উঠলাম পাহাড়ের উপরে, সমুদ্রের দিকে চোখ। হঠাৎই একটা আলোর ঝনকালি দেখতে পেলাম। কয়েক সেকেন্ড পরে ভেসে এলো গুলির শব্দ। দ্বীপের যে পাশে স্রোতের তোরে নৌকা সহ ভেসে যাচ্ছিলাম আমি, সেদিক থেকে এসেছে শব্দটা। নিশ্চয়ই কোনো জাহাজ বিপদে পড়েছে ভাবলাম আমি। সাহায্যের আশায় গুলি ছেড়ে বিপদ সংকেত জানাচ্ছে, কিন্তু আমার সাধ্য নেই ওদের সাহায্য করি, বরং ওরাই হয়তো সাহায্য করতে পারবে আমাকে। তাড়াতাড়ি নেমে এলাম পাহাড় থেকে, শুকনো কিছু কাঠ সংগ্রহ করে নিলাম। উঠলাম আবার। কয়েক দফায় শুকনো কাঠের বড় একটা স্তূপ করে ফেললাম পাহাড়ের মাথায়। আগুন জ্বেলে দিলাম। দাও দাও করে জ্বলতে লাগলো আগুন। আগুন ভালোভাবে জ্বলে ওঠার প্রায় সঙ্গে সঙ্গেই আরেকবার গুলির শব্দ হলো। তারপর আরো কয়েকবার। সারা রাত ধরে কাঠ এনে এনে জ্বালিয়ে রাখলাম আগুন। ভোর হওয়ার পর যখন পরিষ্কার হয়ে গেল চারদিক, দ্বীপের ঠিক পূব দিকে অনেক দূরে কিছু একটা চোখে পড়ল আমার। পাহাড় থেকে নেমে ছুটলাম দক্ষিণ দিকে। দ্বীপের পূব পাশটা একটু দুর্গম, সেজন্যে ওদিকে না গিয়ে দক্ষিণ দিকে গেলাম। আরেকটা পাহাড়ের উপর চড়তেই খালি চোখে দেখতে পেলাম একটা জাহাজের ধ্বংসাবশেষ। দূরবীন চোখে লাগাতে আরো স্পষ্ট হলো জাহাজের অবয়বটা। নৌকায় করে দ্বীপ চক্কর দিয়ে বেরিয়ে যেটুকু ডুবু পাহাড় দেখেছিলাম, সেগুলোর সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে জাহাজটা। একটা লোকও নেই তাতে। আমার আগুন দেখার আগে বিধ্বস্ত হয়েছিল ওটা, না পরে? বোধহয় ডুবু পাহাড়ের সঙ্গে ধাক্কা খাওয়ার পর ওরা গুলি ছুঁড়ে সংকেত দিয়েছিল। পরে আমার আগুন দেখতে পেয়ে নৌকায় করে দ্বীপে ওঠার চেষ্টা করে। সে সময় হয়তো ডুবু পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় নৌকা। একবার মনে হলো জাহাজটা নিয়ে ওরা দ্বীপের কাছে এগিয়ে আসার চেষ্টা করেছিল। ডুবু পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে যখন বিধ্বস্ত হলো, ওটা তখন নৌকা নামিয়ে তীরে আসার চেষ্টা করে। প্রবল স্রোতের কারণে পারেনি, ভেসে গেছে গভীর সমুদ্রে। যাই হোক, আমার আগুন দেখার পরে বা আগে যখনই হোক না কেন, বিধ্বস্ত হয়েছে জাহাজটা, এবং সম্ভবত এখন আর কোনো লোক নেই ওতে। জাহাজটা দেখে মনে মনে এমন একটা আকুলতা বোধ করতে লাগলাম যে কি বলবো। একবার তো চিৎকারি করে উঠলাম, ও, একটা লোক যদি কোনো মতে বেঁচে চলে আসতে পারতো আমার কাছে, মাত্র একটা লোক, একটা সঙ্গী পেতাম, তাহলে অন্তত কথা বলার মতো একজন লোক তো পেতাম। আমার এই নিঃসঙ্গ জীবনে আর কখনো এত প্রবল হয়ে ওঠেনি আকাঙ্ক্ষাটা। ও, মাত্র একজন। বারবার আওড়ালাম কথাটা, কিন্তু অত ভাগ্যবান নই তো আমি। কয়েকদিন পর একটা ছেলে মৃতদেহ ভেসে এলো। হাঁটু পর্যন্ত একটা প্যান্ট, নাবিকদের ওয়েস্টকোট আর একটা নীল শার্ট ছাড়া আর কিছু নেই তার পরনে। পরিচয় জানার মতো কিছুই পাওয়া গেল না ওর কাছে। ধীরে ধীরে থিতে এলো আমার আকুলতা। তবে জাহাজটার কাছে যাওয়ার একটা তীব্র ইচ্ছা পেয়ে বসল। জানি অসম্ভব, তবু মনে হলো হয়তো কেউ একজন আহত অবস্থায় ওখানে বেঁচে আছে জাহাজে। ঠিক করলাম একটু ঝুঁকি নিয়ে হলেও নৌকা নিয়ে যাব ওখানে। বাড়ি ফিরে দ্রুত হাতে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে গিয়ে উঠলাম নৌকায়। খোলে পানি জমেছিল, সেচে ফেলে জিনিসপত্রগুলো তুললাম। জায়গা মতো সব সাজিয়ে রেখে আবার ফিরে এলাম বাড়িতে। অনেকটা পথ যেতে হবে, কিছু খাবার এবং যন্ত্রপাতি রাখা দরকার সঙ্গে। অনেকটা খাটুনির পর যাত্রার জন্য তৈরি করে ফেললাম নৌকাটাকে। তারপর ভেসে পড়লাম ঈশ্বরের নাম নিয়ে। তীরের কাছে থেকে দাঁড় টানতে লাগলাম। অবশেষে পৌঁছালাম দ্বীপের শেষ প্রান্তে। এবার সাগরের দিকে যেতে হবে সেই প্রবল স্রোত এড়িয়ে। স্রোত দুটোর দিকে তাকালাম, তীব্র বেগে বয়ে চলছে। দুরু দুরু করতে লাগলো বুক। একবার যদি এই স্রোতগুলো কোনো একটার ভেতরে গিয়ে পড়ি, তো গভীর সাগরে টেনে নিয়ে যাবে। তারপর একটু জোর বাতাস উঠলেই আমি শেষ। দমে গেল মনটা। জাহাজে যাওয়ার পরিকল্পনা বাতিল করব কিনা বুঝতে পারছি না।
ছোট্ট একটা খাড়িতে নৌকা ঢুকিয়ে তীরে নেমে ভাবতে বসলাম। ইতিমধ্যে জোয়ার লাগতে শুরু করেছে। তার মানে যদি যায়ও, অন্তত এখন না। আবার ভাটা না লাগা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণ চুপচাপ বসে না থেকে কিছু একটা উপায় বের করা যায় কিনা। পাশের একটা ছোট্ট পাহাড়ে গিয়ে উঠলাম। দ্বীপের দুপাশে সমুদ্রই পরিষ্কার দেখা যায়। স্রোত দুটো দেখতে পাচ্ছি ভালো মতোই। তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম ভাটার সময় দ্বীপের দক্ষিণ প্রান্ত দিয়ে গভীর সমুদ্রের দিকে বয়ে যায় স্রোত, আর জোয়ারের সময় আসে, পানি বাড়তে থাকে, তখন স্রোত আর সরে যায় উত্তর দিকে। তখন দ্বীপমুখী থাকে স্রোতের গতি। তার মানে ফিরে আসার সময় উত্তর দিকে চেপে থাকা ছাড়া আর কিছু করতে হবে না। খুশি হয়ে উঠলাম মনে মনে। যাওয়া যাবে এবং ফিরেও আসা যাবে। আসলে যাওয়াটা কোনো সমস্যা না, ফিরে আসাটাই সমস্যা মনে হচ্ছিল। এখন বুঝতে পেরেছি, জোয়ারের সময় উত্তর দিকে চেপে আসলেই হলো, নিরাপদে চলে আসতে পারবো কুলে। বড় একটা ওয়াচকোট মুড়ি দিয়ে রাতটা কাটিয়ে দিলাম ক্যানোর উপর। পরদিন ভোর হওয়ার সঙ্গে সঙ্গে রওনা হলাম। স্রোতের টানে দ্রুত বহিঃসমুদ্রের দিকে এগিয়ে চলল নৌকা। হাল ধরে থাকা ছাড়া কিছু করতে হচ্ছে না আমাকে। 2 ঘন্টারও কম সময়ে পৌঁছে গেলাম বিধ্বস্ত জাহাজটার কাছে। সামান্য মাথা জাগানো দুটো ডুবু পাহাড়ের মাঝখানে আটকে আছে স্প্যানিশ জাহাজটা। পাথরের সঙ্গে ঘা খেয়ে বিধ্বস্ত হয়েছে সামনের অংশ। পেছনটা বড় আর ঢেউয়ের আঘাতে প্রায় ছিন্ন ভিন্ন। মাস্তলগুলো ভেঙে গেছে, কিন্তু আশ্চর্য, জাহাজের মাঝের অংশ একেবারে অক্ষত রয়েছে। জাহাজের খুব কাছে পৌঁছে গেছে আমার নৌকা। এমন সময় একটা কুকুর দেখা গেল ডেকের উপর। আমাকে দেখে চিৎকার জুড়ে দিল ওটা। ভয় বা রাগ নয়, স্পষ্ট নির্ভরতা শুনতে পেলাম ওর চিৎকারে। চুকচুক করে ডাকতেই সমুদ্রে লাফিয়ে পড়ে সাঁতরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। নৌকায় তুলে নিলাম ওকে। ক্ষুধা তৃষ্ণায় মরতে বসেছে, সাঁতার কেটে এ পর্যন্ত এলো কি করে ভেবে অবাক না হয়ে পারলাম না। এক টুকরো রুটি খেতে দিলাম। ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে খেতে শুরু করলো ও। একটু পানি দিলাম, চেটেপুটে নিঃশেষ করল সবটুকু পানি। জাহাজে উঠে সপ্রাণ কোনো কিছু সন্ধান পেলাম না। একমাত্র জীবিত প্রাণী ছিল কুকুরটা। জিনিসপত্রের ভেতরও তেমন কিছু নেই যা পানিতে নষ্ট হয়নি। বেশ কয়েকটি জাহাজে সিন্ধুক দেখলাম। ভেতরে কি আছে না আছে দেখেই দুটো তুলে নিলাম নৌকায়। এছাড়া পেলাম 1 পিপে ভর্তি পানীয়, কমপক্ষে 20 গ্যালন হবে। অত্যন্ত দরকারি দুটো জিনিস, শাবল আর চিমটা, 2 পেতলের কেতলি, চকলেট বানানোর একটা তামার পাত্র, আর একটা মাংস পোড়ানোর ঝাঁঝরি। 20 গ্যালনের ভারী পিপেটা নৌকায় নামাতে বেশ কষ্ট হলো। একটা কেবিন পেলাম, বড়সড় একটা চোঙ্গা ভর্তি বারুদ এবং কিছু গুলি। এইসব জিনিস আর কুকুরটাকে নিয়ে রওনা হলাম উপকূলের দিকে। জোয়ার আসতে শুরু করেছে। সন্ধ্যা নাগাদ পৌঁছে গেলাম দ্বীপের কাছে। ভীষণ পরিশ্রান্ত লাগছে। কোনো রকমের নোঙ্গরটা ফেলে সামান্য কিছু মুখে দিয়ে শুয়ে পড়লাম নৌকার উপরেই। ভোর হলো। তীরের যতটা সম্ভব কাছে নিয়ে গেলাম নৌকা। তারপর এক এক করে তীরে নিয়ে তুললাম জিনিসগুলো। একটু সাফসুতরো হয়ে নাস্তা সেরে নিলাম। এবার ভালো করে দেখতে হবে জাহাজ থেকে আনা জিনিসগুলো। প্রথমে পরীক্ষা করলাম পিপেটা। রাম ভর্তি ওটায়। একটু মুখে দিতেই বুঝতে পারলাম 3য় শ্রেণীর জিনিস। কতটুকু কাজে লাগবে বুঝতে পারছি না। নাই মামার চেয়ে কানা মামা ভালো মনে করে রেখে দিলাম। এবার সিন্দুকগুলো। দরকারি অনেক কিছুই রয়েছে প্রথমটায়। চমৎকার এক বাক্স বোতল দেখলাম। কর্ডিয়াল ওয়াটারে ভর্তি বোতলগুলোয়। বোতলের মতোই চমৎকার ভেতরের জিনিস। প্রতিটি বোতলে 3 পাইন্ট করে আছে। 2 কৌটো মিষ্টি পেলাম। কৌটোগুলোর মুখ ভালো করে আটকানো, নোনা পানি ঢুকে ভেতরে জিনিস নষ্ট করতে পারেনি। কর্ডিয়াল ওয়াটারের মতো চমৎকার মিষ্টি। আরও পেলাম প্রায় আনকরা কয়েকটা শার্ট। খুব খুশি হলাম ওগুলো পেয়ে। প্রথমবার জাহাজ থেকে আনা শার্টগুলোর একটাও আর অবশিষ্ট নেই। 18টি রেশমি রুমাল আর গলাবদ্ধ পাওয়া গেল। দ্বিতীয় সিন্দুকটায় পেলাম তুচ্ছ কিছু কাপড় চোপড়। খুব একটা কাজে লাগবে না ওগুলো। কাপড়গুলোর নিচে পাওয়া গেল বড় 3 থলের ডুকাট। গুনে দেখলাম 1100। একটা থলেতে পেলাম 6টা সোনার ডাবলুন
আর কয়েকটা টুকরো সোনা। সবগুলো ওজন হবে প্রায় 1 পাউন্ড। এইসব জিনিসের বেশিরভাগেরই কোনো কাজে লাগবে না আমার। টাকা এবং সোনাগুলোর কথাই ধরা যাক, নিতান্ত অপ্রয়োজনীয় জিনিস। 3-4 জোড়া জুতা এবং মোজার বিনিময়ে সবগুলো দিয়ে দিতে পারি আমি। জুতো জিনিসটার সত্যিই খুব দরকার আমার। ছাগলের চামড়া দিয়ে আমি যে জুতো বানিয়েছি তা পরে আরাম নেই। ওগুলো পায়ে দিয়ে পাহাড়ি পথে চলতে রীতিমতো কষ্ট হয়। জিনিসপত্র সব নিরাপদে কুলে রেখে আবার চড়লাম নৌকায়। জাহাজে যাওয়ার জন্যে নয়, নৌকাটাকে আগে সেই নিরাপদ খাড়ির ভেতর রেখে আসার জন্যে। কেন জানি মনে হচ্ছে দরকারে আর কিছু পাবো না জাহাজটায়। আবার যদি যাই, হয়তো তুচ্ছ টাকা পয়সা নিয়ে ফিরতে হবে। প্রাণের ঝুঁকি নিয়ে এসব তুচ্ছ জিনিস আনতে যেতে ইচ্ছে করল না। 2-3 দিন লাগলো জাহাজ থেকে আনা জিনিসগুলো গুহায় নিয়ে আসতে। তারপর আবার শুরু হলো আগের সেই সচকিত জীবন। কখন এসে হানা দেয় জঙ্গলিরা। আবার নতুন করে ডালপালা মেলতে শুরু করেছে চিন্তাটা। কি করে পালানো যায় এ দ্বীপ ছেড়ে। নানা রকম বুদ্ধি এলো মাথায়, কিন্তু নিখুঁত মনে হলো না একটাও। এদিকে আমার মনের অবস্থা এত খারাপ যে একমাত্র মৃত্যুকে বোধ হয় এর চেয়ে খারাপ বলা যেতে পারে। বিধ্বস্ত স্প্যানিশ জাহাজটা কয়েকগুণ বাড়িয়ে দিয়ে গেছে আমার অশান্তি। বারবার মনে হলো, কুকুরটার মতো একটা মানুষ তো অন্তত বেঁচে থাকতে পারত। মার্চের এক রাতে শুয়ে আছি বিছানায়। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে বাইরে। অন্যান্য দিন ঘুমিয়ে পড়ি এ সময় নাগাদ। আজ বৃষ্টির প্রভাবেই কিনা কে জানে ঘুম আসছে না। পুরনো চিন্তাগুলোই ঘুরে বেড়াচ্ছে মাথার ভেতর। দ্বীপে ওঠার পর থেকে গত 24 বছরে যা যা ঘটেছে সব যেন দেখতে পাচ্ছি চোখের সামনে। এই তো সেই দিনকার কথা। ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে উঠে এলাম এখানে। তারপর 24 বছর কেটে গেছে। ভাবতে অবাক লাগে। বাড়ি থেকে পালিয়ে প্রথম যেদিন জাহাজে চাপি, টকবকে তরুণ আমি তখন, আর আজ প্রৌঢ় বার্ধক্যের দোরগোড়ায় এসে পৌঁছেছি। জঙ্গলিদের কথা মনে পড়ল। কতগুলো বছর নিশ্চিন্তে নিরাপদে দ্বীপের যেখানে সেখানে ঘুরে বেরিয়েছি। কোনো রকম দুশ্চিন্তা ছিল না মনে। একাকিত্বের যন্ত্রণাও ভুলে গিয়েছিলাম প্রায়। হঠাৎই কোত্থেকে যেন কি হয়ে গেল। জঙ্গলিদের ভয় এখন তাড়িয়ে নিয়ে ফিরেছে আমাকে। একবার ওদের হাতে পড়লে কি অবস্থা হবে আমার। ওরা যদি খুন করতে চায় আমাকে, তাহলে বা বাঁচব কি করে। আজকাল খুব বেশি করে ভাবি কথাগুলো। আমার অজান্তেই কখন জানি আমার ছোট্ট নৌকাটা নিয়ে মূল ভূখণ্ডে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে মনটা। একবার যদি মূল ভূখণ্ডের কাছাকাছি যেতে পারি, উপকূল ধরে চলতে থাকব সোজা। একদিন না একদিন কোনো জনবসতিপূর্ণ এলাকায় পৌঁছে যাবই। নিদেন পক্ষে কোনো ইউরোপিয়ান জাহাজের দেখা পাব। যদি এ ছোট্ট নৌকা সাগরে টিকে থাকতে না পারে তো মরব। যে মানসিক অশান্তি ভোগ করছি তার চেয়ে মৃত্যু অনেক ভালো। জীবনের বাকি দিনগুলো আনন্দের সাথেই কাটিয়ে দিতে পারতাম দ্বীপে, কিন্তু জঙ্গলিদের চিন্তা এমনভাবে পেয়ে বসেছে যে আর একটা দিনও এখানে থাকতে মন চাইছে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম এক সময়। ঘুমের ঘোরে স্বপ্ন দেখলাম একদিন ভোরবেলা দুর্গ থেকে বেরিয়েছি আমি। উপকূলের কাছে পৌঁছে দেখি দুটো ক্যানয় করে 11 জন জঙ্গলি আসছে তীরের দিকে। বুনো লোকগুলোর সঙ্গে রয়েছে আরও একজন জঙ্গলি। এই লোকটাকে মেরে খাবে ওরা। হঠাৎ বন্দি জঙ্গলিটা লাফিয়ে উঠে দৌড় লাগালো। স্বপ্নের ভেতর স্পষ্ট দেখতে পেলাম আমার দেয়ালের বাইরের ঘন জঙ্গলটার দিকে ছুটছে সে। এমনিতে ভয়ে মরছে লোকটা, তার উপর একা। হাসি মুখে আমি এগিয়ে গেলাম তার দিকে। ভয় পেতে নিষেধ করলাম। আমার পায়ের উপরে পড়ে সাহায্য ভিক্ষা করল সে। হাত ধরে তুললাম তাকে, মইটা দেখালাম। তারপরই মই বেয়ে পাঁচিল টপকে নিয়ে এলাম ভেতরে। আমার বিশ্বস্ত ভৃত্যে পরিণত হলো কৃতজ্ঞ লোকটা। স্বপ্নের ভেতরে মনে হলো সঙ্গী পেয়েছি। এবার অবশ্যই মূল ভূখণ্ডের দিকে রওনা হব। দাঁড় টানা, হাল ধরা ছাড়াও অনেক কাজে সাহায্য করতে পারবে লোকটা। ঘুম ভেঙে গেল। কোথায় কি? অন্ধকার গুহায় শুয়ে আছি আমি একা। এক কোণে চর্বির প্রদীপটা জ্বলছে মিটমিট করে। হতাশ হওয়ার কথা, কিন্তু আশ্চর্য, একটুও হতাশ লাগলো না আমার। স্বপ্নে দেখা ঘটনাটা ঘুরে বেড়াচ্ছে মাথার ভেতর।
সত্যি ভাই, এখান থেকে পালাতে হলে একজন জঙ্গলিকে ধরে বশ মানাতে হবে। যাদের খাওয়ার জন্য ধরে আনবে ওরা তাদের একজন হলেই ভালো। কৃতজ্ঞতায় সহজে বশ মানবে, তাহলে তারপর রওনা দিতে হবে মূল ভূখণ্ডের দিকে। আজকাল আবার বাইরে বেরোতে শুরু করেছি। বাইরে কোনো কাজ না থাকলেও বেরোই, ঘুরে বেড়াই উপকূলের কাছ দিয়ে। অবশ্যই খুব সাবধানে থাকি। কাঁধে থাকে 2টো গুলি ভরা বন্দুক, কোমরে 2টো পিস্তল। একবার সামনাসামনি পেলেই হয়। যদি মরি অন্তত 4টাকে নিয়ে মরব। রোজ ভাবি আজ হয়তো দেখা যাবে জঙ্গলিদের সাথে। কিন্তু বেশ কয়েক মাস কেটে গেল, কিন্তু জঙ্গলিদের ছায়াটাও দেখতে পেলাম না। স্বপ্ন দেখার প্রায় 1.5 বছর পর একদিন সকালে বেরিয়েছি। সমুদ্রের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলাম। এবার দ্বীপের এপাশ, অর্থাৎ যে পাশে আমার আস্থানা, সে পাশে আবির্ভাব হয়েছে জঙ্গলিদের। ছোট্ট নদীটার ওপাশে সৈকতে 5টা কেন, সবগুলো টেনে তোলা হয়েছে ডাঙ্গায়। একটা নৌকায় মানুষ নেই, আশেপাশেও দেখতে পেলাম না কাউকে। তার মানে আপাতত চোখের আড়ালে থাকলেও দ্বীপে নেমেছে জঙ্গলিরা, এবং আমার আস্থানার খুব কাছেই। কেন সংখ্যা দেখে বুঝতে পারছি অনেক ওরা। এক একটা নৌকায় 5 জন করে হলেও 25 জন। এতগুলো লোকের সঙ্গে একা লড়াই করা মুশকিল। যদিও বন্দুক রয়েছে আমার, কিন্তু একবারও গুলি ছোড়ার পর আবার গুলির বারুদ ভরতে যে সময় লাগবে, ততক্ষণে লাশ বানিয়ে ছাড়বে আমাকে। সামনাসামনি হওয়া চলবে না কিছুতেই। আপাতত দুর্গে থাকবো ঠিক করলাম। দুর্গ আক্রান্ত হলেই কেবল গুলি চালাবো আমি। বেশ কিছুক্ষণ কেটে গেল। কিছু দেখতে পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না। অস্থির লাগছে। কি করা যায়? এরকম চুপচাপ বসে থাকলে আমার সেই জঙ্গলি ধরার পরিকল্পনা মাঠে মারা যাবে। জঙ্গলিরা হয়তো নরভূত সেরে চলে যাবে নিরাপদে। শেষে আর থাকতে না পেরে পাহাড়ের চূড়ায় গিয়ে উঠলাম। ওরা যেন দেখতে না পায় সেজন্য সাবধানে মাথা নিচু করে বসলাম। দূরবীন চোখে লাগাতেই এক লাফে সামনে চলে এলো দৃশ্যটা। কমপক্ষে 30 জন জঙ্গলি বড়সড় একটা অগ্নিকুণ্ড ঘিরে বসে আছে। রান্নার জন্য মাংস কুটছে কয়েকজন নাচছে ধেই ধেই করে। দূরবীনটা একটু ঘুরিয়ে তাকালাম নৌকাটার দিকে। এখন আর নির্জন নয় জায়গাটা। কয়েকজন জঙ্গলি টেনে হিচড়ে নিয়ে আসছে আরও 2টো জঙ্গলিকে। কয়েক মিনিট লাগলো বন্দি 2টোকে আগুনের কাছে টেনে আনতে। যারা মাংস কুটছিল তাদের একজন উঠে মোটা একটা কাঠ দিয়ে বাড়ি মারল একজনের মাথায়। সঙ্গে সঙ্গে পড়ে গেল লোকটা। আরও 2-3 জন এসে কাজে লেগে গেল। টুকরো টুকরো করতে লাগলো অচেতন লোকটাকে। অন্য বন্দিটা দাঁড়িয়ে আছে এক পাশে, তার কাছাকাছি কেউ নেই। সবাই ব্যস্ত মাংস কাটার কাজে। নাচছে যারা, তারাও তাকাচ্ছে না ওর দিকে। হঠাৎ করে যেন পরিস্থিতিটা বুঝতে পারল হতভাগ্য লোকটা। একটু একটু করে সরতে শুরু করলো অন্য জঙ্গলিগুলোর কাছ থেকে। কিছুটা সরে এসেই লাগালো ছুট। অবিশ্বাস্য দ্রুত গতিতে দৌড়ে আসতে লাগলো আমার দিকে। স্বীকার করছি, লোকটাকে ছুটে এদিকে আসতে দেখে আমি আতঙ্কিত না হয়ে পারলাম না, কারণ ততক্ষণে অন্য জঙ্গলিগুলো ছুটতে শুরু করেছে তার পেছন পেছন। আমার স্বপ্নে সেই অংশটা এবার সত্যি হতে চলেছে। লোকটা দৌড়ে এসে নির্ঘাত আমার জঙ্গলটাতে আশ্রয় নেবে। নিজের জায়গা ছেড়ে এক চুল নড়লাম না আমি। দূরবীন চোখে লাগিয়ে লক্ষ্য করছি, দেখছি ঘটনাটা। একটু পর দেখলাম একজন একজন করে কমছে তেরে আসা লোকের সংখ্যা। আসার কথা, আরও কিছুটা সময় পার হলো। শেষ পর্যন্ত মাত্র 3 জন তাড়া করে আসছে লোকটাকে। কিন্তু কিছুতেই ওর নাগাল পাচ্ছে না ওরা। যদি আর কিছুক্ষণ এভাবে ছুটতে পারে বেচারা, তাহলে হয়তো পালাতে পারবে ওদের হাত থেকে। আমার দুর্গ আর ওদের মাঝখানে রয়েছে ছোট্ট নদীটা। প্রথমবার জাহাজ থেকে মালপত্র নিয়ে ওই নদীর মুখে নেমেছিলাম আমি। হতভাগাটা যদি সাঁতরে ওপারে চলে আসতে না পারে, তো আবার মানুষ খোকগুলোর হাতে ধরা পড়তে হবে ওকে। রুদ্ধশ্বাসে তাকিয়ে আছি নদীর পাড়ে এসে কি করে লোকটা দেখার জন্য। একই গতিতে ছুটে আসছে সে। ক্রমশ দূরত্ব বাড়ছে ওর আর পেছনের লোকগুলোর মাঝে। লোকটা এসে পড়েছে নদীর পাড়ে। হঠাৎ মনে হলো আমার, সাঁতার জানি তো।
উদ্বিগ্ন হয়ে উঠলাম মনে মনে, না জানলে নির্ঘাত মারা পড়বে। নদীর তীরে এসে এক মুহূর্ত দাঁড়ালো না লোকটা। যে গতিতে ছুটছিল সেই গতিতে ঝাঁপিয়ে পড়ল পানিতে। ভালোই সাঁতার জানে সে, তার উপর এখন আবার যান বাঁচানো দায়। ভরা জোয়ার নদীতে, তবু মাত্র 25-30 বার হাত পা ছুঁড়ে এপাশ ওপাশে ছুটল। পারে উঠে আবার দৌড়তে শুরু করল। তাড়া করে আসা লোক 3টা এসে পৌঁছালো নদীর পারে। দুজন ঝাঁপিয়ে পড়ল পানিতে। যথাসম্ভব দ্রুত সাঁতরাতে চেষ্টা করল ওরাও। তবু অনেকক্ষণ লাগলো ওদের ওপারে এসে উঠতে। তৃতীয় লোকটা বোধহয় সাঁতার জানে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখল সঙ্গী দুজনের সাঁতরানো। ফিরে গেল। তারপর এবার মঞ্চে অবতীর্ণ হতে হবে আমাকে। একজন কাজের লোক পাওয়ার জন্য এটাই যথার্থ সময়। কাজের লোক বা সঙ্গী বা সহকারী যাই বলি না কেন, হতভাগ্য লোকটাকে বাঁচাতে হবে। আমার নিজের স্বার্থেই কাজটা করতে হবে। দ্রুত নেমে এলাম মই বেয়ে। গুহায় ঢুকে 2টি বন্দুক তুলে নিয়ে আবার উঠলাম পাহাড়ের চূড়ায়। পাহাড়টা যে পাশে আমার গুহা তার উল্টো দিকের ঢালু বেয়ে নেমে সমুদ্রের দিকে গেলাম। জঙ্গলিদের কাছে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য কোনাকুনি নামতে শুরু করলাম ঢাল বেয়ে। কিছুক্ষণের ভেতর পৌঁছে গেলাম তারা খাওয়া আর তাড়া করে আসা লোকগুলোর মাঝখানে। মানুষ খেকোগুলো এখনও অনেকটা পেছনে। চিৎকার করে ডাকলাম প্রাণ ভয়ে ছুটন্ত জঙ্গলিটাকে। দৌড়াতে দৌড়াতেই ঝট করে পেছনে ফিরল সে। আশ্চর্য হয়ে তাকালো আমার দিকে। প্রথমবার জঙ্গলিদের দেখে আমি যতটা আশ্চর্য হয়েছিলাম তার চেয়ে কম নয় মোটেই। নিজের অজান্তেই গতি কমিয়ে দিল লোকটা। ইশারায় ভয় পেতে নিষেধ করলাম। ডাকলাম আমার দিকে। তাড়া করে আসা লোক দুটো অবাক হয়ে গেছে। গতি একটু কমছে ওদের, তবে দৌড় থামায়নি। ধীরে ধীরে এগোলাম অনুসরণকারীদের দিকে। বেশ কাছে এসে পড়েছে লোক দুজন। হঠাৎ ছুটতে শুরু করলাম আমি। পৌঁছে গেছি মানুষ খেকো দুটোর কাছে। গুলি করার জন্য বন্দুক তুলেও নামিয়ে ফেললাম। গুলির শব্দ শুনে যদি এদিকে এসে পড়ে অন্য জঙ্গলিরা, বিপদ হবে তাহলে। বাটি দিয়ে আঘাত করেই শুয়ে ফেললাম সামনের লোকটাকে। সঙ্গীকে ওভাবে পড়ে যেতে দেখে দাঁড়িয়ে পড়ল অন্য লোকটা। ভয় পেয়েছে, এগিয়ে গেল সঙ্গীর দিকে। তারা খাওয়া লোকটার দিকে মুখ ফিরিয়ে তাকালাম আমি। আগের জায়গায় দাঁড়িয়ে আছে এখনো, হাঁ করে দেখছে আমার কাজ কারবার। আবার ফিরলাম মানুষ খেকো দুটোর দিকে। ভীষণ চালাক তো। ভয় পাওয়ার ভান করেছিল, আসলে একটুও ভয় পায়নি অক্ষত লোকটা। সঙ্গীর অজ্ঞান দেহটার কাছে গিয়ে ধনুকে তীর পরাচ্ছে। আর দেরি করা যায় না। লোকটাকে তীর ছোড়ার সুযোগ দিলে আমি শেষ। আর আমি গুলি না ছুঁড়ে আঘাত করার জন্য এগিয়ে গেলে ও তীর ছোড়ার সুযোগ পাবে। ইচ্ছে না থাকলেও গুলি করতে হলো। হাত পা ছড়িয়ে পড়ে গেল লোকটা। এতক্ষণে তারা খাওয়া লোকটার দিকে মনোযোগ দেওয়ার অবসর পেলাম আমি। আগের জায়গায় দাঁড়িয়ে আছে এখনো। যমদূতের মতো তেড়ে আসা লোক দুটোকে পড়ে যেতে দেখে আর গুলির শব্দ শুনে পাথর হয়ে গেছে যেন। আবার চিৎকার করলাম ওর দিকে তাকিয়ে। ইশারা করলাম এগিয়ে আসার জন্যে। চিৎকারটা বুঝতে না পারলেও ইশারাতে বুঝতে পারল। ভয়ে ভয়ে এগিয়ে এলো কয়েক পা। তারপর দাঁড়িয়ে পড়ল। একটু ইতস্তত করে আবারও কয়েক পা এগোলো। তারপর আবারও দাঁড়িয়ে পড়ল। আবার আমি কাছে আসার ইশারা করলাম। ইঙ্গিতে যথাসম্ভব সাহস দেওয়ার চেষ্টা করলাম আমি ওকে। এখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগছে জঙ্গলিটা। ঠিক করে উঠতে পারছে না, আসবে কি আসবে না। কয়েক পা এসেই হাঁটু গেড়ে বসেছে। কিছুক্ষণ ওভাবে বসে থেকে আবার এগিয়ে আসছে। একটু একটু করে আমার একেবারে সামনে এসে দাঁড়ালো লোকটা। আবার হাঁটু গেড়ে বসল। অভয় দেওয়ার জন্য একটু হাসলাম আমি। সঙ্গে সঙ্গে মাটিতে মাথা ঠেকিয়ে আমার একটা পা তুলে নিল তার মাথার উপর। বোধহয় বোঝাতে চাইছে সারা জীবন আমার দাস হয়ে থাকবে। ওর মাথা থেকে পা সরিয়ে নিলাম। একটু ঝুঁকে 2 হাত দিয়ে তুলে দাঁড় করালাম লোকটাকে। তারপর আবার কিছুক্ষণ ইশারা ইঙ্গিত আর অঙ্গভঙ্গির সাহায্যে সাহস দেওয়ার চেষ্টা করলাম। একটু পরেই মনে হলো কিছুটা যেন আশ্বস্ত হয়েছে সে। আমার কাজ এখনো শেষ হয়নি। যে জঙ্গলিটাকে আঘাত করে ফেলে দিয়েছিলাম সে মারা যায়নি, অজ্ঞান হয়ে গিয়েছিল কেবল। ইতিমধ্যে তার জ্ঞান ফিরে আসতে শুরু করেছে।
হাত পাগুলো নড়ছে একটু একটু করে। ইশারা করলাম লোকটাকে। দেখে তরবরিয়ে কি যেন বলে উঠল আমার জঙ্গলি। একবর্ণ বুঝলাম না তার কথা, তবু মনে হলো কি মধুর শুনতে কথাগুলো। 25 বছর পর এই প্রথম একজন মানুষের কথা শুনলাম। বুঝতে পারছি না কিছু, তবুও মানুষের কথা তো। কিন্তু এসব দিয়ে গদগদ হওয়ার মতো সময় নেই হাতে। অজ্ঞান মানুষ খেকোটার জ্ঞান ফিরে পেয়েছে, নড়েচড়ে উঠতে বসেছে। লোকটাকে উঠে বসতে দেখে ভয়ের ছাপ পড়ল আমার জঙ্গলির মুখে। তাড়াতাড়ি আমার অন্য বন্দুকটা তুলে তাক করলাম মানুষ খেকোটার দিকে। দেখে অদ্ভুত একটা ভঙ্গি করল আমার জঙ্গলি। বোঝাতে চাইল আমার তলোয়ারটা চায় সে। কোমর থেকে তলোয়ারটা দিলাম ওকে। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে এগিয়ে গেল সে শত্রুর দিকে। এক কোপে ধর থেকে নামিয়ে দিল তার মাথা। কাজ শেষ করে হাসতে হাসতে এগিয়ে এলো আমার জঙ্গলি, ফিরিয়ে দিল তলোয়ারটা। তারপর মানুষ খেকোটার কাটা মুন্ডু এনে রাখল আমার পায়ের কাছে। ওর হাবভাব দেখে বুঝলাম অন্য লোকটা কিভাবে মারা গেল তা বুঝতে না পেরে ও বেশ বিভ্রান্ত। লোকটার দিকে ইশারা করে অঙ্গভঙ্গি দিয়ে বোঝাতে চাইল সে যেতে চায় ওর কাছে। হাত নেড়ে অনুমতি দিলাম আমি। লোকটার কাছে গিয়ে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল ও। হাঁটু গেড়ে একবার এপাশ ওপাশ উল্টে দেখল, গুলির ক্ষতটা দেখল। তারপর লোকটার ধনুক এবং তীরগুলো নিয়ে ফিরে এলো আমার কাছে। এবার ফিরতে হয়। ইশারায় পেছন পেছন আসতে বলে ঘুরে দাঁড়াতে গেলাম আমি, কিন্তু বাধা দিল আমার জঙ্গলি। হাত পা নেড়ে বোঝালো মৃতদেহ দুটো কবর দিয়ে যেতে চায়, তাহলে অন্য জঙ্গলিগুলো এসে পড়লে দেখতে পাবে না কিছু। প্রস্তাবটা মনপুত হলো আমার। ইশারায় অনুমতি দিলাম। কাজে লেগে গেল আমার জঙ্গলি। খালি হাতে এত দ্রুত বালিতে গর্ত করে ফেলল যে অবাক না হয়ে পারলাম না। টানা হ্যাচড়া করে নিয়ে এলো একটা মৃতদেহ। গর্তে ফেলে মাটি চাপা দিল। তারপর আরেকটা গর্ত। দ্বিতীয় মৃতদেহটাও টেনে এনে বালি চাপা দিল। দুটো দেহ কবর দিতে খুব বেশি হলে 15 মিনিট সময় লাগলো ওর। আস্তানায় ফিরে রুটি আর খানিকটা কিশমিশ খেতে দিলাম ওকে। তারপর পানি। এমন গোগ্রাসে খাবার এবং পানিটুকু খেলো যে বুঝতে অসুবিধা হলো না দীর্ঘ সময় ওকে না খাইয়ে রাখা হয়েছে। তাছাড়া ভীষণ জোরে অনেকটা পথ দৌড়াতে হয়েছে বেচারাকে। তার উপর দুটো মৃতদেহ কবর দিয়েছে। খাওয়া দাওয়ার পর একটু তাজা মনে হলো ওকে। গুহার এক কোনায় এক বোঝা খড়ের উপর কম্বল পেতে একটা বিছানা করা আছে। মাঝে মাঝে ওখানে আমি শুই। বিছানাটা দেখিয়ে শুয়ে পড়তে বললাম লোকটাকে। শুয়ে পড়ল ও। ঘুমিয়ে গেল প্রায় সঙ্গে সঙ্গেই। লম্বা সুগঠিত দেহ লোকটার। 25-26 বছর হবে বয়স। চমৎকার চেহারা, হিংস্রতা নেই, কিন্তু যা আছে তাতে একটা জিনিসে প্রকাশ পায়, পৌরুষ। যখন হাসে তখন অপূর্ব একটা কোমলতা ফুটে ওঠে মুখে। চুলগুলো কালো, লম্বা, কুকরানো নয় মোটেই। কপালটা উঁচু আর চৌড়া। অসম্ভব প্রাণবন্ত চঞ্চল একজোড়া চোখ। গায়ের রং কালো নয়, পিঙ্গল, তবে স্থানীয় আমেরিকান অর্থাৎ ব্রাজিলিয়ান বা ভার্জিনিয়ানদের মতো উৎকট হলুদ ঘেঁষা পিঙ্গল নয়। মুখটা গোল, একটু মাংসালো। নাকটা ছোট, নিগ্রুদের মতো থ্যাবড়া নয়। মুখটাও সুন্দর, সরু ঠোঁট, ছোট ছোট ঝকঝকে দাঁত। এক কথায় বলতে গেলে চমৎকার সুপুরুষ একটা লোক। আধ ঘন্টার মতো ঘুমালো ও। তারপর বেরিয়ে এলো গুহা থেকে। আমি তখন ছাগলের দুধ দোয়াচ্ছি। আমাকে দেখতে পেয়ে কাছে এসে দাঁড়ালো। মাটিতে শুয়ে পড়ে আকার ইঙ্গিতে যথাসাধ্য চেষ্টা করল কৃতজ্ঞতা প্রকাশ করতে। শেষে আবার আমার পায়ের কাছে মাটিতে মাথা ঠেকিয়ে একটা পা তুলে নিল ওর মাথায়। তারপর ইশারায় জানতে চাইল কিভাবে আমাকে সাহায্য করবে। আমিও আকার ইঙ্গিতে ওকে বুঝালাম কোনো ভয় নেই, ওর উপর আমি খুশি। হাতের কাজটা শেষ করে ওকে নিয়ে লাগলাম। প্রথম কাজ ওকে কথা শেখানো। মনে মনে ওর একটা নাম ঠিক করে ফেলেছি। ভাবলাম প্রথমে সেটাই শেখাবো। আজ হলো শুক্রবার। এই দিনে ওর প্রাণ বাঁচিয়েছি আমি, তাই ঠিক করেছি ওর নাম দেব ফ্রাইডে। বারবার শব্দটা উচ্চারণ করে এবং তর্জনী দিয়ে ইশারা করে শেষ পর্যন্ত ওকে শেখাতে পারলাম নামটা। একইভাবে ওকে শেখালাম মাস্টার কথাটা এবং বোঝালাম এটা আমার নাম। এইভাবে ওকে হা এবং না বলতেও শেখালাম।
বেশ খানিকটা কসরত করার পর কথাগুলোর অর্থ বোঝাতে পারলাম। এরপর একটা মাটির পাত্রে দুধ নিয়ে চুমুক দিয়ে খেলাম কিছুটা, বাকিটার ভেতরে রুটি ভেজালাম খাওয়ার জন্য। তারপর ওকে এক পাত্র দুধ আর একটা রুটি দিয়ে আমার মতো করে খেতে ইশারা করলাম। তাড়াতাড়ি ব্যাপারটা ধরে ফেলল ও, ইঙ্গিতে জানালো খুব পছন্দ হয়েছে খাবারটা। ভোরে ফ্রাইডেকে নিয়ে বেরোলাম। হাঁটতে হাঁটতে বুঝালাম কাপড় পরা শিখতে হবে ওকে। ব্যাপারটা বুঝতে পেরে ও বেশ খুশি হলো বলে মনে হলো। কাল যেখানে ফ্রাইডে মানুষ খেকো দুটোকে কবর দিয়েছিল, সেখানে পৌঁছেই কবর দুটোর কাছে ছুটে গেল ও। ইশারায় জানালো মৃতদেহগুলো কবর থেকে তুলে খেতে চায়। ব্যাপারটা ভাবতেই আমার বমি এসে যাচ্ছে এমন একটা ভঙ্গি করলাম। চোখে ফুটিয়ে তুললাম ক্রুদ্ধ দৃষ্টি। হাত নেড়ে সেখান থেকে চলে আসতে বললাম ওকে। বাধ্য ছেলের মতো সঙ্গে সঙ্গে চলে এলো ও, তবে মুখে ফুটে রইল হতাশ একটা ভঙ্গি। ফ্রাইডেকে নিয়ে এবার পাহাড়টায় গিয়ে চড়লাম। অন্য মানুষ খেকোগুলো এখনো আছে না চলে গেছে দেখা দরকার। চোখে দূরবীন লাগিয়ে দেখলাম একদম ফাঁকা জায়গাটা। কাল ওদের যেখানে দেখেছিলাম কিছু নেই সেখানে। তার মানে দুজন সঙ্গীকে পেছনে ফেলে চলে গেছে ওরা। হতভাগা দুটোর কি হলো না হলো জানারও প্রয়োজন বোধ করেনি। কিন্তু এটুকু দেখেই সন্তুষ্ট হতে পারলাম না আমি। পাহাড় থেকে নেমে রওনা হলাম জায়গাটার দিকে। সঙ্গে ফ্রাইডে থাকাতে সাহস অনেক বেড়ে গেছে আমার। তলোয়ারটা দিলাম ওকে। ধনুক আর তীরগুলো তো রয়েছে ওর পিঠেই। আমার ঘাট থেকে ওজন কমানোর জন্য একটা বন্দুক বইতে দিলাম ওকে। মানুষ খেকোদের সেই ভোজের জায়গায় পৌঁছে আতঙ্কের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার দশা হলো আমার। মানুষের হাড় আর পুরা মাংস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জায়গায় জায়গায়। মাটি লাল হয়ে আছে রক্তে। এক জায়গায় পৌঁছে বড় এক টুকরো মাংস আধখাওয়া অবস্থায় পড়ে রয়েছে। 3টে খুলি দেখতে পেলাম। 5টা প্রায় অক্ষত হাত আর 3-4টে পায়ের হাড় পড়ে আছে অন্য এক জায়গায়। ফ্রাইডে নির্বিকার। ইশারায় জানালো মানুষ খেকোগুলো 4 জনকে এনেছিল খাওয়ার জন্য। 3 জনকে খেয়েছে আর 4র্থ জন হচ্ছে ও নিজে। ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়, মাংস, খুলি সব এক জায়গায় জড়ো করতে বললাম ফ্রাইডেকে। আশপাশ থেকে শুকনো ডালপালা কাঠ এনে স্তূপ করতে বললাম ওর উপর। দেখলাম ও এখনো মাংস খাওয়ার কথা ভুলতে পারেনি। এক টুকরো মাংস খাওয়ার অনুমতির আশায় কাতর চোখে তাকালো আমার দিকে। কিন্তু ব্যাপারটা ভাবতেই কেমন আতঙ্কিত বোধ করছি আমি। তা যখন বুঝিয়ে দিলাম তখন ক্ষান্ত হলো। একটা টুকরো মুখে তুললে ওকে খুন করব আমি, তাও বোঝাতে কসুর করলাম না। দুর্গে ফিরে আবার ফ্রাইডেকে নিয়ে লাগলাম। চোখের সামনে সম্পূর্ণ উলঙ্গ একটা লোক দেখতে কেমন অস্বস্তি লাগছে। প্রথমেই লিলেনের একটা অন্তর্বাস পরালাম ওকে। গত বছর বিধ্বস্ত স্প্যানিশ জাহাজ থেকে আনা একটা সিন্দুকে পেয়েছিলাম ওটা। ছাগলের চামড়া দিয়ে একটা ফতোয়া বানিয়ে দিলাম। খরগোশের চামড়া দিয়ে একটা টুপিও। পোশাকগুলো পরে বেশ খুশি মনে হলো ফ্রাইডেকে। প্রায় মাস্টারের মতো লাগছে দেখতে। এটা বুঝতে পেরে আরও মজা পেল যেন। সন্দেহ নেই পোশাকগুলো পরে প্রথম প্রথম বেশ অস্বস্তিতে ভুগল ফ্রাইডে, তবে অভ্যস্ত হয়ে গেল কয়েকদিনের মধ্যেই। আমার দুর্গের 2 দেয়ালের মাঝখানের ফাঁকা জায়গায় ওর জন্য একটা তাঁবু তৈরি করলাম এবার। এক গুহায় ওর সাথে রাত কাটানোর সাহস হচ্ছে না আর। 1 রাত কাটিয়েছি, তাই যথেষ্ট। এখনো মানুষের মাংস খাওয়ার যে এরকম ইচ্ছা দেখছি, তাতে ঠিক নিশ্চিত হতে পারছি না যে কোনো সময় সেই মানুষ খেকো চেহারাটা বেরিয়ে আসতে পারে ওর ভেতর থেকে। ভেতরের দেয়ালটাতেই অনেক আগেই একটা দরজা করে নিয়েছিলাম। কোনো কপাট ছিল না দরজায়। ফ্রাইডের জন্য তাঁবু খাটানো শেষ করে কপাট বানাতে বসলাম। তক্তা তৈরি ছিল। মোটামুটি একটা কপাট বানিয়ে ঝুলিয়ে দিলাম প্যারেক মেরে। শুধু ভেতর দিয়ে খুলে পাল্লাটা একটা খিল লাগিয়ে দিলাম ওতে। বাইরের দেয়ালের কাছ থেকে মইটা নিয়ে এলাম ভেতরে। এখন মোটামুটি নিশ্চিত পাঁচিল না টপকে কোনোভাবেই ও ভেতরে ঢুকতে পারবে না। যদিও পাঁচিল টপকানোর খুব কষ্টকর, তবু ফ্রাইডে যদি সে চেষ্টা করে, তবে যে শব্দ হবে তাতে জেগে উঠব আমি। এ ধরনের সাবধানতা অবলম্বনের কোনো দরকার ছিল না অবশ্য। কারণ সত্যি কথা বলতে কি, যেরকম বিশ্বস্ততা আর কর্তব্যনিষ্ঠা ফ্রাইডে দেখিয়েছে, তা কোনো সভ্য মানুষের পক্ষেই সম্ভব নয় বলে আমার বিশ্বাস। নিজেকে সম্পূর্ণ বিকিয়ে দিয়েছিল
যেন আমার কাছে। প্রাণটা পর্যন্ত আমার হাতে সঁপে দিয়ে নিশ্চিত হয়েছিল, এবং নিঃসন্দেহে বলতে পারি সেরকম কোনো সুযোগ এলে নিজের প্রাণ দিয়ে হলেও আমার জীবন বাঁচাতে পিছু পা হতো না ও। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন ড্যানিয়েল ডেফোর লেখা গল্প রবিনসন ক্রুসো এর 4র্থ পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।